তাহলে 33 দ্বারা হয়েছে আদালতকে অবগত করবেন। 34 দ্বারা পরোয়ানার মাধ্যমে তল্লাশি এবং জব্দ। তাহলে 33 দ্বারা করলেন কি বিনা পরোয়ানায় নাকি তার ক্ষমতা? 33 দ্বারা করলেন বিনা পরোয়ানায় বা তার ক্ষমতা অনুসারে তিনি করছেন। আর 34 দ্বারা হচ্ছে পরোয়ানা নিয়ে সেটা তল্লাশি করবেন। পুলিশ অফিসার জন্য এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে অপরাধ সংগঠন হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তিনি কম্পিউটার ডিভাইস, নেটওয়ার্ক এগুলা উদ্ধার করতে পারবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন যে তল্লাশি পরোয়ানার জন্য। আর এই তল্লাশি পরোয়ানা প্রাপ্ত হয়ে কোন সেবা প্রদানকারী সংস্থা দখলে যদি তথ্য উপাত্ত থাকে তাহলে সেগুলা দখলে নেবেন বা হস্তগত করবেন। যোগাযোগের যে কোনো পর্যায়ে গ্রাহক সমস্যা করে। যে কোনো সময় কি করতে পারবেন, কোনো তার বার্তা বা ইলেকট্রনিক যোগাযোগে প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে পারবেন। 34 দ্বারা এটা কি নিয়ে? তল্লাশি পরোয়ানা নিয়ে। তারপরে হচ্ছে 35 দ্বারা বেআইনি প্রবেশ বা অনুপ্রবেশ বা হ্যাকিং, এর ক্ষেত্রে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি বা জব্দ তালিকা। তাহলে 34 দ্বারা হলেন তল্লাশি পরোয়ানা নিয়ে, আর এখন 35 দ্বারা হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি। তাহলে কি করতে পারবেন? বেআইনি প্রবেশ, অনুপ্রবেশ, হ্যাকিং এর ক্ষেত্রে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি। যদি দেখা যায় যে সে এই ডিভাইস ডিজিটাল সিস্টেম এর মধ্যে বেআইনিভাবে প্রবেশ করিয়া হ্যাকিং করিয়া মুছে ফেলে, পরিবর্তন করে, নষ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া যত দ্রুত সম্ভব সেই স্থানে কি করবেন? ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গেলে কি করবেন? 103-এর বিধান অনুসরণ করবেন। আর তল্লাশি গেলে অপরাধ সংগঠনে ব্যবহার্য কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ডিভাইস, সরঞ্জামাদি, দলিল এগুলো জব্দ করতে পারবেন। আর কোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন। উক্ত স্থানে উপস্থিত কোনো ব্যক্তি এই আইনের অধীনে অপরাধ যদি করে বলে সন্দেহ হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ঠিক জুয়া আইনের যেসব কার্যক্রম, একই কার্যক্রম হচ্ছে সাইবার সুরক্ষা আইনেও। আর যাতায়াতের সময় ব্যতীত 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল নিকট হাজির করবেন। ঠিক সংবিধানের 33 অনুচ্ছেদ আমরা যেভাবে জুয়া আইনে পড়ছিলাম ঠিক একই রকম সকল কার্যক্রম। তারপর হচ্ছে 36 দ্বারা তথ্য সংরক্ষণ। এই যে উপাত্ত ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, কম্পিউটার ডিভাইস এগুলা যদি তদন্তের স্বার্থে প্রয়োজন হয় তাহলে সেগুলা 90 দিন পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিতে পারবেন। যেমন আমাদের অফিসে দেখা গেছে একটা ল্যাপটপের মধ্যে এইরকম সাইবার অপরাধের সাথে জড়িত কিছু উপাদান আছে, তখন তদন্তকারী কর্মকর্তা উসমান গনিরা বলল যে আপনি কি করবেন, এগুলো মুছতে পারবেন না, এগুলো 90 দিন পর্যন্ত আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখবেন। আর এই তথ্য উপাত্তের সংরক্ষণের মেয়াদ যদি ট্রাইব্যুনালের আবেদনের প্রেক্ষিতে 180 দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এগুলা কিন্তু এমসিকিউর জন্য, যে সাইবার সুরক্ষা আইনে ট্রাইব্যুনালের আবেদন ক্রমে কতদিন পর্যন্ত তথ্য উপাত্তন সংরক্ষণ করা যায়? 90 দিন, 180 দিন, 180 কার্য দিবস, 320 কার্য দিবস। তাহলে সেটা হবে ট্রাইব্যুনালের অনুমতিক্রমে 180 দিন আর নিজের ক্ষমতায় 90 দিন। 37 দ্বারা কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা। এখন এই যে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম যেটাতে কার্যক্রম চলতেছে, এখন উসমান গনির যে অফিসিয়াল কম্পিউটার, এখন কি তদন্তকারী কর্মকর্তা এটা বন্ধ করতে পারবে? বলবে যে না, এটা আপনি আপনার রেগুলার কাজ করেন, এটা আপনার বন্ধ করার দরকার নেই, আমার যখন প্রয়োজন হবে আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। তবে যদি দেখা যায় যে এই অপরাধ করার জন্য সে এটা জব্দ না করলে নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, পরিবর্তন হইব, যা যেটা পাওয়া দুষ্প্রাপ্য হয়ে যাবে, সেই ক্ষেত্রে তিনি সেটা জব্দ করিয়া নিয়ে যেতে পারেন বা বন্ধ করে দিতে পারেন। 37 দ্বারা। 38 দ্বারা হচ্ছে তদন্তে সহায়তা করা।
এই আইনের অধীনে যত পরিচালনা আছে তদন্তকারী অফিসারকে ব্যক্তি, সত্তা, প্রতিষ্ঠান সবাই উক্ত কোনো অনুরোধ হলে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে বাধ্য থাকবেন। 38 39 দ্বারা হচ্ছে তদন্তের প্রাপ্ত তথ্যের গোপনীয়তা। এই যে কোনো সত্তা, ব্যক্তি, সেবাদানকারীর বিরুদ্ধে যেগুলা স্বার্থ সংশ্লিষ্ট আছে এগুলা তিনি প্রকাশ করতে পারবেন না। এগুলা কেউ প্রকাশ করতে পারবেন না। তবে এই আইনের অধীনে তদন্তের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা সেবাদানকারী ব্যক্তি এগুলা গোপনীয়তা রক্ষা করবেন। 39 দ্বারা। আর যদি কেউ এটা লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডেও দণ্ডিত হইতে পারেন। 40 দ্বারা মামলা দায়ের এবং অপরাধ বিচারার্থে গ্রহণ। কোনো ব্যক্তি সরাসরি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির না হইলে এই আইনে মামলা দায়ের করা যাবে না। তাহলে মামলা দায়ের করতে পারবে কে? যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অথবা যদি কাউকে অনুমতি দেওয়া হয় তাহলে সেই অনুমতি ব্যক্তির আবেদন ক্রমে মামলা দায়ের করতে হবে। এগুলা জনস্বার্থে কোনো মামলা করা যাবে না। তবে যদি কেউ অভিযোগ দায়ের করতে ব্যর্থ হয়েছে এরকম প্রমাণ করতে পারে তাহলে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা লিখিত নালিশমূলে সেটা গ্রহণ করতে পারেন। পরীক্ষা নিরীক্ষা করে সত্য হইলে অভিযোগ নিবেন, আর যদি মিথ্যা হয় তাহলে নাকচ করে দিবেন। পুলিশ অফিসার বা তদন্তকারী লিখিত প্রতিবেদন ব্যতীত ট্রাইব্যুনাল এই আইনের মামলা অভিযোগে গ্রহণ করবেন না বা বিচারার্থে গ্রহণ করবেন না। 40 দ্বারা। 41 দ্বারা অপরাধ বিচার এবং আপিল। এই আইনের যে অপরাধগুলা আছে এই অপরাধগুলা অন্য কোনো আইনে যাই থাকুক এই আইনের অপরাধগুলো ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হবে। আর রায়ে সংক্ষুব্ধ হইলে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবে। 42 দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। 43 দ্বারা হচ্ছে সাক্ষ্য মূল্য। যে সাইবার ট্রাইব্যুনাল অপরাধে 1872 সালে সাক্ষ্য আইনের ক্ষেত্রে যেটাই থাকুক এই আইনে ফরেনসিক প্রমাণ করার জন্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এবং ফরেনসিক বা ডিজিটাল এভিডেন্স হিসেবে বাধ্যতামূলক হবে। 44 দ্বারা হচ্ছে বিশেষজ্ঞের মতামত গ্রহণ বা প্রশিক্ষণ। সরকার চাইলে কম্পিউটার, ফরেনসিক, ডিজিটাল যোগাযোগ মাধ্যম সুরক্ষার জন্য কোনো ব্যক্তির মতামত গ্রহণ করতে পারেন। আর প্রয়োজন অনুসারে সরকার এজেন্সি বা কোনো ব্যক্তিকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিতে পারেন। 45 দ্বারা মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমা। ট্রাইব্যুনাল মামলা অভিযোগ গঠনের তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন। আর যদি এটা নিষ্পত্তি না করতে পারেন তাহলে আরো 90 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। এই সময়ের ভিতরে যদি ব্যর্থ হন তাহলে কারণ লিপিবদ্ধ করিয়া হাইকোর্টে অবহিত করবেন। 45 46 দ্বারা হয়েছে অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা, আপোষযোগ্যতা। এই ধারাটা একটু মনোযোগ দেন, এখানে একটু বিশেষ কিছু বিষয় আছে। তাহলে আমলের অযোগ্য হবে কোনগুলা আর আমলযোগ্য হবে কোনগুলা? 17, 18, 19, 18 সবগুলো না, 17, 18 একের গ, 18 একের গ, 19, 20, 21, 22, 23, 25 এইগুলা হবে আমলযোগ্য। আর বাকি যেগুলো আছে যেমন 24, 26, 27, 28 এগুলো হবে কি আমলের অযোগ্য। এখন তাহলে আমলযোগ্য পাইলাম 17, 18, 19, 20, 21, 22, 23, 25 এগুলো হচ্ছে আমলযোগ্য, আর বাকি সবগুলো হচ্ছে আমলের অযোগ্য।
এখন জামিনযোগ্য হবে কোনগুলা আর জামিনের অযোগ্য হবে কোনগুলা? 17, 18, 19, 22, 23 এগুলা হচ্ছে জামিন অযোগ্য। আর 18-র 1-এর ক, খ, 20, 21, 24, 25, 26 এগুলো হবে জামিন যোগ্য। তাহলে জামিনযোগ্য পাইলাম, জামিনের অযোগ্য পাইলাম, আমলযোগ্য পাইলাম, আমলের অযোগ্য পাইলাম। এখন হবে আপোষযোগ্য কিনা। 18-র 1-এর ক, খ, 19, 21, 22, 24, 25 এগুলা আদালতের সম্মতিক্রমে আপোষযোগ্য হবে 46 দ্বারা। তারপরে হচ্ছে 47 বাজেয়াপ্তি। ওই একই রকম, যে সাইবারের সাথে যেগুলো আছে এগুলা ট্রাইব্যুনালের আদেশে বাজেয়াপ্ত হবে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এটা হেফাজতে নিবেন।